আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিও টপিকসটি হচ্ছে, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে জাপানের কোন কোন বিষয়ের কাজের বেতন স্যালারি স্ট্রাকচারটা বা জাপানিজ কাঠামোটা কেমন হয় সেটা নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো সর্বপ্রথমে জাপানে সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টার জন্য আমরা দেশ থেকে প্রবাসে চলে আসি সেটা হচ্ছে যে এখানকার উন্নত জীবনযাত্রার মানের সাথে সাথে এখানকার ইনকামের সুযোগ সুবিধাটা কেমন, সেটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা বরাবরই জানি জাপান একটি উন্নত রাষ্ট্র এবং এখানকার যেই বেতনের যে অবকাঠামো সেটা কিন্তু আমাদের দেশের তুলনায় অনেক উন্নত মানের। তাহলে চলুন আমরা সরাসরি মূল ভিডিওতে আজকে জানবো যে কোন কোন সেক্টরে বেতনের স্কেলটা কেমন হয়ে থাকে। তো সর্বপ্রথম আমি জব ভিসা ক্যাটাগরির যেই বেতন কাঠামো সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। জব ভিসা ক্যাটাগরিতে জাপানে সাধারণত আমাদের তিনটি ক্যাটাগরি রয়েছে, টোটালি 3টা ক্যাটাগরি রয়েছে, এটা আমি গত ভিডিওতেও কিন্তু বলেছি। তো SSW ভিসা ক্যাটাগরি রয়েছে, এখানে এই পজিশনও কেউ জব করে, কেউ SSW1 SSW2 এই ভিসা ক্যাটাগরিতে জব করে, কেউ কিন্তু চুক্তিভিত্তিক হিসেবেও কাজ করে, কেউ সেই শাইন হিসেবে কাজ করে, কেউ হাকেন শাইন হিসেবে কাজ করে। তো এই প্রত্যেকটা সেক্টরের কিন্তু যোগ্যতা অনুসারে তাদের বেতন স্কিলগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হয়। তো আমি একটু ডিটেলসে এই ব্যাপারে আলোচনা করতেছি। যারা জাপানে জব ভিসায় আসবেন তাদের যেই বেতন কাঠামোটা সেটা বোঝার পূর্বে আপনাকে আগে বুঝতে হবে যে জাপানে যে আপনি জব ভিসায় এসেছেন সেটা আপনি কি ক্যাটাগরির মধ্যে আছেন। যেমন ধরেন আপনি যদি ইন্টারন্যাশনাল জব সার্ভিস ভিসার মধ্যে যদি আপনি আসেন, তাহলে আপনার যেই কোম্পানিতে আপনি চাকরি করছেন সেটা কি সেই শাইন না হাকেন শাইন, এটা আপনাকে প্রথমেই বুঝে নিতে হবে। এখন সেই শাইন আর হাকেন শাইনটাকে সেটা আমি একটু বলছি। হাকেন শাইন হচ্ছে একটা থার্ড পার্টির মাধ্যমে, ধরুন আমাদের দেশে যেটাকে ম্যান পাওয়ার বলা হয়, তো জাপানে অনেক স্বীকৃত ম্যান পাওয়ার কোম্পানি রয়েছে যারা কোনো কোম্পানিতে যদি লোক প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু তারা ম্যানেজ করে দেয় এবং ভিসা সাপোর্ট থেকে শুরু করে শাখাই হোকেন এই সকল বিষয়গুলো তারা আপনাকে সাপোর্ট দিবে। কোম্পানির শুধু কাজ হবে সেই থার্ড পার্টিকে তাদের টাকা তারা বুঝিয়ে দিবে, তার থেকে কিছুটা মুনাফা তারা কেটে রেখে বাকি টাকাটা আপনাকে পরিশোধ করে দিবে। আমি আরেকটু বিস্তারিত বলছি এই ব্যাপারে। যেমন হাকেন শাইনে যখন আপনি চাকরিতে ঢুকবেন, ধরেন আপনাকে কোম্পানি অ্যাকচুয়ালি বেতন দিচ্ছে হচ্ছে প্রতি ঘন্টা 1500 ইয়েন, এটা একটা এক্সাম্পল। তো দেখা গেছে যে সেই 1500 যে ইয়েন তারা পাচ্ছে সেখান থেকে তারা একটা নির্দিষ্ট কমিশন কেটে রেখে দেখা গেছে যে হয়তো প্রতি ঘন্টায় 200 বা 300 ইয়েন বা 500 ইয়েন, এটা কোম্পানি ভেদে ভিন্ন হতে পারে। তো বাকি যে টাকাটা আছে সেটা আপনাকে দিবে। এখন বিষয়টা এমন নয় যে তারা কেটে রেখেই আপনাকে দিবে, আপনাকে জবে নেয়ার পূর্বে আপনার সাথে এটা এগ্রিমেন্ট করা থাকবে যে তুমি প্রতি ঘন্টায় 1000 ইয়েন বা 1200 ইয়েন পাবা। কোম্পানি থেকে আমরা কি নিচ্ছি না নিচ্ছি এটা কিন্তু আমাদের দেখার বিষয় না। তো সেই ক্ষেত্রে যারা হাকেন শাইন হিসেবে কাজ করেন তাদের বেতনের কাঠামোটা সাধারণত ঘন্টা হিসেবে হয়ে থাকে। তো ঘন্টা হিসেবে এটা সর্বনিম্ন 1000 ইয়েনের নিচে আসলে বেতন খুব একটা দেখা যায় না। তো 1000 ইয়েন থেকে উপরে সেটা 1500, 1600, 1800 এবং স্কিল ভেদে সেটা কিন্তু 2000 পর্যন্ত যেতে পারে। প্রতি ঘন্টা হিসেবে যারা জব ভিসায় আছে, জব ভিসার মধ্যে কিন্তু সাধারণত সকাল 8টা থেকে 5টা পর্যন্ত 8 ঘন্টা এবং মাঝখানে 1 ঘন্টা হচ্ছে আপনার ব্রেক টাইম থাকবে, যেটার জন্য আপনাকে কোনো পেমেন্ট দেয়া হবে না। যেই 8 ঘন্টা আপনি ডিউটি করবেন, মূল যে ডিউটিটা, সেই ডিউটির জন্য প্রতি ঘন্টা হিসেবে যারা হাকেন শাইন তাদের বেতনটা এইভাবে পরিশোধ করা হবে এবং আপনি মান্থলি যে টাকাটা ইনকাম করবেন সেখান থেকে সরকারি বিমা, স্বাস্থ্য বিমা, ট্যাক্স, এরিয়া ট্যাক্স এই সবগুলো কেটে বাকি টাকাটুকু আপনাকে হয়তো যদি কোম্পানির পলিসি ব্যাংকে থাকে তাহলে ব্যাংকে পরিশোধ করবে। এটাই হচ্ছে মূল নিয়ম। তবে একটা জিনিস এখানে বুঝার বিষয় আছে যে হাকেন শাইনের কাজের কিছু সুবিধা অসুবিধাও রয়েছে, সেটা আমি অন্য কোনো একটা ভিডিওতে বলবো। আজকে যেহেতু মূল টপিকটা হচ্ছে বেতন কাঠামোর উপরে, তো যারা হাকেন শাইন হিসেবে আসবেন বা হাকেন শাইন হিসেবে কাজ করবেন তাদের বেতনটা সাধারণত ঘন্টা হিসাবে হবে এবং আপনি যদি ওভারটাইম হিসেব বাদে যদি হিসাব করে থাকেন তাহলে এই 8 ঘন্টার জন্য সর্বনিম্ন আপনার বেতন কিন্তু 18 মান, দ্যাট মিনস হচ্ছে 1,80,000 ইয়েন থেকে 2,20,000 ইয়েনের সর্বনিম্ন বেতন এটা আপনাকে তারা দিতে বাধ্য। এই হিসাবটা কিভাবে হচ্ছে আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করছি। যদি আপনি
সাপোজ 1250 ইয়েন ধরেন আপনি পাচ্ছেন প্রতি মাসে, প্রতিদিন ঘন্টা হিসেবে 1 ঘন্টায় আপনি 1250 ইয়েন পাচ্ছেন। তাহলে 8 ঘন্টা যদি আপনি রেগুলার ডিউটি করেন তাহলে কিন্তু 10,000 ইয়েন আপনার বেসিক স্যালারি চলে আসতেছে। এবং ওভারটাইম যদি করেন সে ওভারটাইমের টাকাটা কিন্তু এটার সাথে আবার অ্যাড হবে। তো আমি ওভারটাইমের হিসাবটা পরে করতেছি, আমি জাস্ট রেগুলার একটা হিসাব করতেছি যে প্রতি 8 ঘন্টার জন্য যদি আপনাকে তারা 10,000 ইয়েন করে আপনাকে প্রোভাইড করে, তাহলে যদি সাপ্তাহিক শনি এবং রবিবার যদি কোম্পানি বন্ধ থাকে তাহলে আপনি কাজ করার সুযোগ পাচ্ছেন অন অ্যান অ্যাভারেজ 22 দিন। তাহলে 22 দিনে কিন্তু প্রায় আপনি 22 মান টাকা বা 2,20,000 ইয়েন আপনি কিন্তু বেতন পাচ্ছেন সেই ক্ষেত্রে। তো এইটা হচ্ছে সর্বনিম্ন একটি বেতন স্কিল। এখন বেতন কোন ক্ষেত্রে আপনার বেশি হতে পারে? বেশি হবে ওই ক্ষেত্রে যদি আপনার স্কিল অনেক ভালো হয়, ওয়েল কোয়ালিফাইড হন, প্লাস হচ্ছে আপনার নিহঙ্গ লেভেল মানে জাপানিজ ভাষার যে লেভেলটা সেটা যদি আপনার অনেক আপ টু দ্য মার্ক ভালো হয়, তাহলে আপনি কাজও কিন্তু এমন পোস্টেই পাবেন যেখানে প্রতি ঘন্টার হিসাবে আপনার টাকার পরিমাণটা বেশি আসবে। তো এটা ছিল একটা কাঠামো যারা জব ভিসাতে আপনারা আসবেন বা এসেছেন এখানে। তো হাকেনশাইন হিসেবে যারা কাজ করতেছেন তাদের কিন্তু বেতন কাঠামোটা সর্বনিম্ন 1,80,000 ইয়েন থেকে 2,20,000 ইয়েন, এবং আপনার স্কিলের উপর নির্ভর করবে। এটা কিন্তু আপনার 2.5 লক্ষ 3 লক্ষ ইয়েনও হতে পারে ওভারটাইম সহকারে, কিন্তু এটা হওয়াটা কোনো অস্বাভাবিক বিষয় এখানে নয়। পরবর্তীতে জব ভিসার মধ্যে আরেকটা ক্যাটাগরি হচ্ছে যেটা হচ্ছে সেইশাইন। সেইশাইন মানে হচ্ছে আপনি কোম্পানির পার্মানেন্ট কর্মকর্তা। তো পার্মানেন্ট কর্মচারী যখন হবেন তখন সেটা আর ঘন্টা হিসাবে আর পে হবে না, সেটা পুরো মান্থলি একটা প্যাকেজ আকারে আপনাকে দেয়া হবে। যে ধরেন আপনার 2.5 লক্ষ ইয়েন বেতন, সেটা 20 দিন কোম্পানি চললেও 2.5 লক্ষ ইয়েনই পাবেন, 22 দিন কাজ হলেও আপনি 2.5 লক্ষ ইয়েনই পাবেন। এটা বেসিক স্যালারি। দেন যদি ওই কোম্পানির যদি আলাদা যদি জাঙ্গিও থাকে, দ্যাট মিনস হচ্ছে ওভারটাইম থাকে, সেই ওভারটাইমের টাকাটা কিন্তু তখন তারা ঘন্টা হিসাবে পে করবে। আই রিপিট, পুরো মান্থলি যে বেতনটা আছে সেই শাইনদের সেটা থাকবে ফিক্সড, কিন্তু যখন আপনি ওভারটাইমগুলি করবেন সেটা ঘন্টা হিসাবে তারা অ্যাড করে আপনাকে পেমেন্ট করবে। তো সেই শাইন আর হাকেন শাইনের মধ্যে বেশ কিছু পার্থক্য কি কি রয়েছে সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব। তো সেই শাইন যারা রয়েছে তারা কোম্পানির বোনাস এবং বিভিন্ন ধরনের বেনিফিটগুলি পায় বেশি, আর যারা হাকেন শাইন রয়েছে তাদের বোনাসের ক্ষেত্রে কিছুটা বাধ্যবাধকতা থাকে, এবং ঘন্টা হিসাবে যেহেতু পেমেন্টটা হয়, দেখা গেছে যে বন্ধের সময়ে যদি কাজ না থাকে তখন কিন্তু সেই পেমেন্টটা যদি হাকেন শাইনটা কিন্তু পাবে না। কিন্তু অন দ্য আদার হ্যান্ড কিন্তু যারা সেই শাইন তারা কিন্তু ছুটির বন্ধ যখন পাবে, যেমন হচ্ছে আপনার সামার ভ্যাকেশনের যে ছুটিটা, উইন্টার ভ্যাকেশনের যে ছুটিটা, তো এই গোল্ডেন উইকের যে ছুটিগুলো, এগুলির পুরো পেমেন্টটাই কিন্তু সেই শাইনটা পাবে। কিন্তু হাকেন শাইন যারা, তারা যেহেতু থার্ড পার্টির মাধ্যমে কোম্পানিতে কাজ করতেছে, তাহলে তাদের ইনকামের ব্যবস্থাটা হচ্ছে এমনভাবে থাকবে যে ঘন্টায় আপনি কাজ করলে টাকা পাচ্ছেন, ঘন্টায় আপনি কাজ না করলে কিন্তু আপনি টাকাটা পাচ্ছেন না। তো এইটা একটা বেসিক ডিফারেন্স ছিল। এবং টিআইটিপি এবং এসএসডব্লিউ ভিসার যেই টাকার যেই পরিধিটা আমি বলতেছি সেটা হচ্ছে যে অবশ্যই টিআইটিপি এসএসডব্লিউর যে ঘন্টা হিসেবে বেতন বা মান্থলি হিসেবে যে বেতনটা সেটা সবসময় ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসার তুলনায় সবসময় একটু কম থাকবে। কারণ আপনাদের গত ভিডিওতে আমি বলেছি যে ইন্টারন্যাশনাল জব ভিসাটা কিন্তু সবচাইতে উচ্চ লেভেলের এবং স্কিলফুল পার্সনদের জন্য, যারা তাদের মেরিটের বেসিসে কিন্তু তারা এখানে জব নিয়েছে। আর যেহেতু শ্রমিক লেভেলরা বা টিআইটিপি ভিসা বা এসএসডব্লিউ ভিসাতে কাজ করে, তাদের বেতনটা এক তুলনামূলক কম। তবে তারপরও 1,80,000 ইয়েনের নিচে কিন্তু বেতন আসলে আসে না, এর চাইতে বেশি আসে। আমি মোটা দাগে একটা কথা আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনি ইন্টারন্যাশনাল জব ভিসায় আসুন, এসএসডব্লিউ ভিসায় আসুন, অথবা আপনি টিআইটিপি ভিসায়, যেই ভিসাতেই আসুন, একটা কথা স্পষ্ট এখানে ক্লিয়ার করে দিচ্ছি যে আপনার ভাষার লেভেল যত ভালো থাকবে এবং আপনার অভিজ্ঞতা ডে বাই ডে যত ভালো হবে, আপনার স্যালারি ডে বাই ডে ইনক্রিমেন্ট হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, ধরুন আপনি একটা কোম্পানিতে জব করতেছেন এবং সেখানে আপনি 2 বছর অলরেডি জব করেছেন। এই যে জাপানে আপনি একটি কোম্পানিতে 2 বছর জব করে ফেলেছেন, এটা কিন্তু আপনার এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট হবে। তখন আপনি যখন অন্য একটি কোম্পানিতে যখন আপনি জবের জন্য যাবেন, তখন কিন্তু তাদের স্যালারির যেই স্ট্রাকচারটা সেটা কিন্তু আপনাকে ওইভাবেই জাস্টিফিকেশন করে দেওয়া হবে যে আপনার একটা এক্সপিরিয়েন্স পূর্বে রয়েছে। সেই ক্ষেত্রে আগের ফ্যাক্টরিতে হয়তো আপনি 1200 ইয়েন প্রতি ঘন্টায় পেতেন, কিন্তু দেখা গেছে আপনার এক্সপিরিয়েন্সের কারণে সেই বেতনটা এখন হয়তো 1300 বা 1400 হয়ে গেছে। এটা কিন্তু একদম স্বাভাবিক একটা বিষয়। তাই জাপানে যারা প্রথম আসবেন, স্টার্টিংয়ে কিন্তু সবাই কিন্তু খুব একটা ভালো স্যালারি উঠাইতে পারে না। তবে সর্বনিম্ন 1,80,000 থেকে 2,20,000 ইয়েন, এটা হচ্ছে একেবারেই নর্মাল একটা বিষয়
প্রতিদিন 10,000 ইয়েন করে যদি আপনি ইনকাম করেন, 22 দিন ডিউটি করলেও কিন্তু 2,20,000 ইয়েন আপনার চলে আসবে। কিন্তু যদি জাঙ্গিও বা হচ্ছে আপনার ওভারটাইমটা যদি আপনি অ্যাড করেন, তাহলে এটা 25 মান বা 30 মানের উপরে কিন্তু চলে যাবে। তবে প্রথম স্টার্টিং 1 থেকে 2 বছর কিন্তু আপনাকে একটু কম স্যালারিতে মেনে নিতে হবে, কারণ হয়তো আমাদের নিহঙ্গো লেভেল বা জাপানিজ ভাষাটা আপ টু দ্য মার্ক থাকবে না, আমাদের কাজের হয়তো পূর্ব জাপানে কাজের কোনো অভিজ্ঞতা হয়তো থাকবে না। তো দ্যাটস ওয়াই কিন্তু প্রথম অবস্থাতে আপনাদের বেতনের যে স্যালারি স্ট্রাকচারটা সেটা একটু কম থাকবে, কিন্তু ডে বাই ডে আপনি যখন একটা নির্দিষ্ট সময় একটা অভিজ্ঞতা এখানে আপনি যখন অর্জন করে ফেলতে পারবেন, তখন কিন্তু আপনার বেতন ডে বাই ডে কিন্তু এটা ইনক্রিমেন্ট হতেই থাকবে। তো জাপানে স্যালারি স্ট্রাকচারটা টোটালি বলতে গেলে যাদের 2,20,000 বা 1,80,000 ইয়েনের মধ্যে যাদের বেতনগুলো থাকে, বেতন জাঙ্গিও বা ওভারটাইম বাদে যাদের বেতনটা থাকে, তারা সাধারণত N5 বা N4 লেভেলের মধ্যেই ঘুরপাক খায়। কিন্তু যদি N3 লেভেল বা N3 আপ, N2 লেভেলের যদি আপনি নিহঙ্গো লেভেলটা বা জাপানি ভাষাটাকে যদি আপনি আপগ্রেড করতে পারেন, এবং আপনার যদি ওয়েল কোয়ালিফাইড হন, কোনো ইঞ্জিনিয়ার ডিগ্রি থাকে বা এমন কোনো অভিজ্ঞতা আপনি হয়তো দেশ থেকে নিয়ে এসেছেন অথবা বাংলাদেশে থেকে এখানে এসে গ্যাদার করেছেন, তখন কিন্তু আপনার স্যালারি কিন্তু 3 লক্ষ, 4 লক্ষ, এমনকি 5 থেকে 6 লক্ষ ইয়েনের বেতনের চাকরিও কিন্তু এখানে রয়েছে। তো ভাইরা, একটা জিনিস আপনি এখানে বোঝার চেষ্টা করুন, যেটা আপনাকে উপলব্ধি করতে হবে, যে জাপানিজ লোক আপনাকে এত টাকা স্যালারি কেন দিবে। আপনি নিজেকে প্রশ্ন করেন আগে। আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনাকে জাপানিজের যে পার্সনরা তারা এত টাকা স্যালারি দিয়ে আপনাকে কেন রাখবে, যদি তাদের কাজগুলি আপনি করতেই না পারেন, তাদের আপ টু দ্য মার্ক যদি আপনি কাজ দিতে পারেন, ডেলিভারি না দিতে পারেন, তাহলে এত স্যালারি দিয়ে তো তারা আপনাকে রাখবে না। তাহলে আমরা সর্বপ্রথম যদি নিজেকে জাস্টিফিকেশন করি যে আমি কতটুকু আসলে ক্যাপাবল, আমি কি আমার পাশের জাপানের একটা সিস্টেম কিন্তু খুব ভালো, যে তারা কিন্তু খুব একটা কিন্তু অন্যায় বা বৈষম্য কিন্তু তারা করে না, যে আপনি বাহিরের লোক আপনাকে বেতন কম দিবে, এই জাপানে কিন্তু এরকম সিস্টেম নাই। একই ক্যাটাগরির বেতন জাপানি হোক, আমেরিকান হোক, যে হোক, তাদের স্যালারি কিন্তু এক থাকবে। তাহলে যেহেতু আপনার স্যালারি স্ট্রাকচারটা এক রাখতেছে একটা জাপানিজ, একই কাজ করে যে টাকা বেতন পাচ্ছে আপনাকে যে সেই বেতনটাই দিবে, তাহলে আপনার থেকে আউটপুটটা তো জাপানিজের লেভেলেই তারা চাইবে। তাহলে সেই লেভেলের আপনি কখন দিতে পারবেন? যখন আপনি তাদের ভাষা বুঝবেন। আপনাকে বলতেছে ডানে যেতে, আপনি চলে যাচ্ছেন বামে। আপনাকে বলতেছে ওইটা একটা দাও, আপনি 2টা নিয়ে আসছেন। তাহলে আপনি যদি আউটপুট ভালো না দিতে পারেন, তাহলে তারা এত স্যালারি দিয়ে আপনাকে কেন রাখবে, এত সুযোগ সুবিধা দিয়ে কেন রাখবে? এটা হচ্ছে আমাদের নিজেকে আগে প্রশ্ন করতে হবে। তাই আমরা যারা নতুন কামার আছি, তাদের উদ্দেশ্যে আমি বলবো, যদিও আমিও অনেক বছর হয়নি, তারপরও আমি এই আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলতেছি যে সকল যে ভাইয়েরা আছে জাপানে যখন আপনারা আসবেন, আপনারা আশাটাকে এত বড় চাকচিক্য করে আইসেন না জাপানে। যদি এত বড় চাকচিক্য করে আপনি জাপানে আসেন, তাহলে প্রথমে এসেই আপনাকে হতাশ হতে হবে, প্রচুর হতাশ হতে হবে, এমন ডিপ্রেশনে চলে যাবেন। কারণ আপনাকে হয়তো জাপানে আনার পূর্বে আপনাকে চাঁদ, সূর্য, এত কিছু দেখায় নিয়ে আসবে, গেলেই 4 লাখ টাকা বেতন, 3 লাখ টাকা বেতন, গেলেই আপনি বাংলাদেশে 1 লাখ 2 লক্ষ টাকা আপনি পাঠাইতে পারবেন। এই সকল কথা বলে কিন্তু অনেকেই আপনাকে কিন্তু মানে এতটাই চাঙ্গা করে ফেলবে যে আপনি না বুঝে শুনে একটা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে বাড়ি জমি জমা বিক্রি করে বা হাওলাত করে কিস্তি তুলে আপনি জাপানে চলে আসবেন। আসার পরে কি দেখবেন, আপনি স্যালারি যতটুকু আশা করে আপনাকে নিয়ে আসা হয়েছে, আপনি সেই পরিমাণ স্যালারি পাচ্ছেন না। তখন কিন্তু একটা ডিপ্রেশন আপনার মধ্যে চলে আসতে পারে, এবং পরবর্তীতে আমরা জাপানকে গালাগালি করব। তো এইটা যেন না হয়, সেই জন্য কি করতে হবে ভাইয়েরা, আপনাদের সকলের উদ্দেশ্যে আমি বলবো যে যারা আমরা প্রথম নিউ কামার আছি, আমরা আল্লাহর কাছে সর্বপ্রথম সৃষ্টিকর্তার কাছে বলবো যে জাপানে যেন এসে আমি নিহঙ্গ লেভেলটা ভালো করতে পারি, এবং খেয়ে পরে বেঁচে থাকার জন্য প্রথমে 1-2 বছর যেন আমি একটা ভালো রিলায়েবল কাজ পাই, যেটা দিয়ে আমি আমার সেলফ ডেভেলপমেন্টটা আগে করব। আপনি গিয়েই রাতারাতি পারবেন না। হ্যাঁ, আপনি পারবেন, তাহলে আপনি নিহঙ্গ লেভেল আপ টু দ্য মার্ক করে আসেন জাপান থেকে, বাংলাদেশ থেকে আপনি ওদের মতো নেটিভ লেভেলের কথা শিখে আসুন। কারণ ও যে কাজটা করতে পারতেছে সেটা যদি আপনি পারেন, তাহলে আপনার স্যালারি তো সেমই হবে, 4 লাখ 5 লাখ টাকাই হবে, কোনো প্রবলেম নেই। কিন্তু আমরা তো দেখা যাচ্ছে যে তাদের ততটুকু লেভেলে কথা বলতে পারি না, মিটিং অ্যাটেন্ড করতে পারি না, তারা যা বলতেছে তা আমরা বুঝি না। তো এই সকল প্রথম সাময়িক 1-2-3 বছর কিন্তু আমাদের এই প্রবলেমগুলো মেনে নিতে হবে। এখন অনেক ভাইরা হয়তো বলতে পারেন যে ভাই আমি সবকিছু জেনে যাচ্ছি। হ্যাঁ ভাই, আপনারা যেমন সবকিছু জেনে জাপানে আসবেন, আবার অনেকে কিন্তু একদম একদম আকাশ সমান স্বপ্ন দেখিয়ে আপনাকে জাপান নিয়ে আসবে, আপনাকে বলবে এটা সেটা কত কিছু, কিন্তু এসে যখন আপনি দেখবেন মরুভূমির মতো, তখন কিন্তু আপনি ডিপ্রেশনে পড়ে যাবেন।
আসলে জাপান কিন্তু মরুভূমির দেশ নয়। আসলে প্রবলেম হচ্ছে আপনাকে ভুল বুঝিয়ে আনা হয়েছে, সেই জন্য আপনি ডিপ্রেশনে পড়ে যাবেন। কারণ আপনাকে যদি এসে বলে যে তুমি আজকে জাপানে যাবা, আগামী মাস থেকে কিন্তু বাংলাদেশে 1 লক্ষ টাকা পাঠাইতে পারবা, কিন্তু দেখা গেল আপনি জাপানে আসছেন, কিন্তু আসার পরে দেখা গেছে একটা লম্বা সময় আপনি কাজই ম্যানেজ করতে পারেন নাই, তখন আপনি কি করবেন? আপনি যে সুদে টাকা নিয়ে আসছেন, আপনি যে জায়গা সম্পত্তি বিক্রি করে এটা নিয়ে আসছেন, তখন আপনি কি করবেন জাপানে এসে? তখন তো আপনি সাথে সাথে চাকরি পাচ্ছেন না, আপনি টাকা পাঠাতে পাচ্ছেন না। আপনি চিন্তা করেছেন 2 লক্ষ টাকা পাঠাবেন, আপনি পাঠাতে পাচ্ছেন 50,000 ইয়েন বা 1 লক্ষ টাকা সর্বোচ্চ আপনি পাঠাতে পারছেন, তখন কি হবে? আপনি একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে যাবেন। তাই আপনারা আশাটাকে ছোট করে আসুন, যে হ্যাঁ আমি খেয়ে পরে 2-3 বছর কোনো রকম জাপানে সারভাইভ করব, দেন নিজেকে ইমপ্রুভ করব, এবং নিজেকে ইমপ্রুভ করে ধীরে ধীরে জাপানে আমার অবস্থানটাকে মজবুত করব। এমন সাহসী এবং এমন সংকল্প নিয়ে যদি আপনি জাপানে আসেন, তাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলতে পারি যে জাপানে অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন। কারণ জাপানে ওই সুযোগটা সরকার করে রেখেছে যে আপনি পরিশ্রমী হন, আপনি উদ্যমী হন, আপনি এখানে আপনার অবস্থান যখন তৈরি করে ফেলতে পারবেন, তখন আপনার কাউকে প্রয়োজন হবে না, আপনার কাউকে প্রয়োজন হবে না। কারণ আপনি যদি পরিশ্রমী হতে পারেন, জাপানে কেউ কাউকে গণনা করার সুযোগ নেই, কারণ আপনার জীবন আপনার কাছে, আপনাকে কেউ ইন্টারাপ্ট করার কোনো অধিকার নাই। তাহলে আপনার লাইফ আপনি গুছাইতে পারবেন যে কোনো সময়। শুধুমাত্র জাপানে সেটেল ডাউন হওয়ার জন্য যে সাময়িক সময়টা প্রয়োজন, সেটা আপনাকে দিতে হবে। তাই জাপানে যারা আসতে চান, তারা বেতন কাঠামো প্রথমে 5 লাখ 6 লাখ এগুলি শুনেন না ভাই। এগুলি শুনলে একটা নির্ঘাত একটা ডিপ্রেশনের মধ্যে জাপানে এসে আপনি পড়ে যাবেন। তাই আশাটাকে একটু ছোট করে আসুন, কিন্তু সংকল্প দৃঢ় করুন যে আমি যে কোনোভাবে আগে জাপানে ঢুকবো, 2-1 বছর কষ্ট করব, কষ্ট করে করে আমি আমার লাইফটাকে এখানে সেটেল করব, আমার জায়গাটা আমি নিজে তৈরি করব, তখন আপনার লাইফটা সেটেল হবে। তো এই ছিল হচ্ছে জব ভিসার মোটা দাগে কথা। এখন কিছু কথা বলবো হচ্ছে স্টুডেন্ট ভিসায় যারা যে ভাইরা আসতে চান, তো অনেকে বলেন যে স্টুডেন্ট ভিসায় কত ইনকাম করা যায়, দেশে টাকা পাঠানো যাবে কিনা, XYZ, এই ব্যাপারে কিন্তু আপনাদের অনেক জিজ্ঞাসা আছে। তো জাপানে স্টুডেন্টদের কিন্তু জব করার যেই সিস্টেম, সেটা হচ্ছে সপ্তাহে আপনি 28 ঘন্টা কাজ করতে পারবেন। তো সপ্তাহে 28 ঘন্টা যেহেতু আপনি জব করতে পারবেন, আর যেহেতু আপনি কোনো কোম্পানির পার্মানেন্ট এমপ্লয়ি হতে পারবেন না, তাই আপনাকে জাপানি ভাষায় এটা আরবাইতো বলে, বা পার্ট টাইম জব করেই কিন্তু আপনার টাকাটা ইনকাম করতে হবে। কারণ আপনি তো কোনো কোম্পানিতে একদম ফুল এমপ্লয়ি হতে পারছেন না, আপনাকে 4 ঘন্টা করে বা দেখা গেছে কোনো দিন 8 ঘন্টা, এরকম অন অ্যান অ্যাভারেজ মিলে 1 সপ্তাহের মধ্যে আপনি 28 ঘন্টা চাকরি করতে পারবেন। তো যারা যেই সকল ভাইরা নিহঙ্গো গাকু, দ্যাট মিনস হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সে আসে, বা কেউ কেউ অনার্স করতে আসে, বা কেউ কেউ মাস্টার্স করতে আসে, তো তাদের ক্ষেত্রে একটা কথা আমি বলবো যে জাপানি স্টুডেন্ট ভিসা সর্বোচ্চ এই সকল কাজ করে অন অ্যান এভারেজ 1,20,000 ইয়েন থেকে 1,50,000 ইয়েন ইনকাম করা সম্ভব জাপানে। 1,20,000 থেকে 1,50,000 ইয়েন কামানো সম্ভব সলিড ওয়েতে, সরকারকে যতটুকু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে সরকার থেকে ততটুকুর মধ্যে থেকে। কিন্তু এর মধ্যে কিছু বিষয় আমি গোপনীয় কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, যে এখানে অনেকে কিন্তু হ্যান্ড ক্যাশ জব করে। তো হ্যান্ড ক্যাশ জব সম্বন্ধে যদি কেউ আইডিয়া না থেকে থাকে, তা আমি কিছুটা শেয়ার করছি। যে হ্যান্ড ক্যাশ জব মানে হচ্ছে কি, ধরেন আপনি আমার কোম্পানিতে কাজ করেন, আপনি আমার কোম্পানিতে প্রতি সপ্তাহে 28 ঘন্টা আপনি কাজ করেন, কাজ করার পরে আমি আপনার টাকাটা ব্যাংকে দিব। তো ব্যাংকে যখন দিব, তখন জাপান সরকার কিন্তু, জাপান সরকারের এমন মানে সিস্টেম যে আপনি কোনো কিছু লুকায় রাখতে পারবেন। এই যে টাকাটা এক কোম্পানি থেকে আপনার অ্যাকাউন্টে ঢুকছে, যখন ইমিগ্রেশনে যাবে, ইমিগ্রেশন কিন্তু দেখে বুঝে ফেলবে যে এই কোম্পানি থেকে তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তার মানে সে কাজ করেছে, বিদায় কোম্পানি তাকে পেমেন্ট করেছে। তাহলে 28 ঘন্টা আপনার কাজ করার অনুমতি, কিন্তু আপনি কাজ করতেছেন গোপনে, বলতেছেন কি যে ভাই আপনি আমাকে 28 ঘন্টার টাকাটা ব্যাংকে দেন, আর বাকি টাকাটা আপনি আমাকে ক্যাশে হাতে দেন। অথবা ধরেন আপনি কোনো কোম্পানিতে কাজ করেন 28 ঘন্টা, কিন্তু সেই কোম্পানি জানে না যে আপনি আরেক জায়গায় গোপনে গোপনে কাজ করেন, সেখানে 2 ঘন্টা 4 ঘন্টা 8 ঘন্টা আপনি যাই কাজ করেন, সেই টাকাটা আপনি হাতে নেন, এবং তার সাথে আপনি চুক্তিবদ্ধ যে ভাই আপনি টাকাটা ব্যাংকে দিবেন। এটা হচ্ছে হ্যান্ড ক্যাশ জব। তাই হ্যান্ড ক্যাশ জব ব্যাপারে আমি আমার যে ছাত্র ভাইরা আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে যদি একেবারেই আপনি নিতান্তই যদি খুবই প্রয়োজন না হয়, যে ফ্যামিলি সাপোর্ট করা বা ফিনান্সিয়াল স্টেবিলিটির প্রবলেম না থাকলে হ্যান্ড ক্যাশ জবটা না যাওয়াই ভালো। কেন না যাওয়া ভালো বলতেছি, কারণ এখানে 2টা প্রবলেম আছে। একটা প্রবলেম হচ্ছে যে আপনার পড়াশোনায় বিশাল একটা ব্যাঘাত ঘটবে। কারণ হচ্ছে দেখেন, আপনি একদিকে আপনি সারাদিন কলেজ করে আসবেন বা আপনার স্কুল করে আসবেন, তার পরবর্তীতে তো আপনার বাসায় হোমওয়ার্ক থাকবে, তো সেগুলি আপনি করার সময় ওরকম পাবেন না। আপনার পড়াশোনার যে সময়টা সেটা আপনি দিতে পারবেন না, কারণ আপনাকে
5টা পর্যন্ত পড়াশোনা করে খাওয়া দাওয়া করে 6টার পরে আপনার রেগুলার যে 4-5 ঘন্টা ডিউটি সেটা আগে করতে হবে, কারণ যে 28 ঘন্টার একটা হিসাব আছে। তারপরে আপনি আবার গোপনে আবার কাজ করবেন, তাহলে আপনি সময়টা পাবেন কোথায় পড়াশোনা করার জন্য? খাওয়া দাওয়া করার সময় পাবেন না, ঘুমানোর সময় পাবেন না। এর বাহিরে আবার যদি আপনি দেখা গেল যে আপনি আপনার 28 ঘন্টার বাহিরে আপনি লুকায় আপনি কাজ করতেছেন, কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কোনো কারণে যদি ইমিগ্রেশন এটা জানতে পারে, তাহলে কিন্তু আপনার ভিসাটা ক্যান্সেল করে আপনাকে কিন্তু ডিপার্ট করে দিতে পারে, আপনাকে কিন্তু জাপান থেকে বেরও করে দিতে পারে। এমন কিন্তু অনেক ঘটনা কিন্তু ঘটেছে। তাই আমার যারা স্টুডেন্ট ভাইরা যারা আছেন, তারা চেষ্টা করবেন যে এই স্টুডেন্ট লাইফটা একটু টানাপোড়েনের মধ্যেই যায়, এবং স্টুডেন্ট লাইফটা সবসময় ক্রাইসিস। এটা বাংলাদেশে থাকতেও কিন্তু হাত খরচের একটা টাকা থাকে না, কিন্তু জাপানে তারপরেও স্টুডেন্ট ভাইদের একটা ভালো অপরচুনিটি যে নিজের ইনকাম নিজে করে আপনি কিন্তু নিজের লাইফটাকে গড়ার একটা অপরচুনিটি এখানে পাচ্ছেন। তাই স্টুডেন্ট ভিসায় যে ভাইরা আছেন, তারা প্রতি মাসে 1,20,000 থেকে 1.5 লক্ষ ইয়েন আপনি জেনুইনভাবেই কামাতে পারবেন। আর কেউ যদি আরবাইতো বা হচ্ছে পার্ট টাইমটা যদি গোপনে করে, হ্যান্ড ক্যাশে করে, সেটা তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা 1,80,000 বা 2 লক্ষ বা তারও বেশি অনেকে ইনকাম করে। তো অনেক স্টুডেন্ট ভাইদের আমি এখানে অবজারভেশন করেছি যে তারা খুবই ভালো, মানে স্ট্যামিনা তাদের, তারা এত পরিশ্রম করতে পারে যেটা আসলে নিজের চোখে আমি না দেখলে বিশ্বাসই করতাম না যে এত পরিশ্রমও করা যায়। তারা এতটাই পরিশ্রমী। তো তাদের নিয়ে আমি আশাবাদী এই কারণে যে এত পরিশ্রমী ব্যক্তিরাই কিন্তু আসলে একটা সময় কিন্তু তার শক্ত অবস্থানটা ইনশাল্লাহ জাপানের মাটিতে করতে পারবে। কারণ স্টুডেন্টরা পড়াশোনার পাশাপাশি তার যে ল্যাঙ্গুয়েজের যে স্কিলটা তৈরি হচ্ছে, তাদের যে একটা ভালো ফ্রেন্ড সার্কেল হচ্ছে, তাদের যে একটা পরিচিতি তৈরি হচ্ছে, জাপানের কৃষ্টি কালচার কোথায় কিভাবে মেনটেন করে চলতে হবে, এগুলি যে তারা রপ্ত করতেছে, সেটা কিন্তু জাপানে কেরিয়ার গড়ার ক্ষেত্রে তাকে অনেক অবদান রাখবে। তাই যারা ভাইরা বা বন্ধুরা যারা জাপানে স্টুডেন্ট ভিসায় এসেছেন, তারা যদি খুব নিতান্তই যদি একেবারেই টানাপোড়েন না হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পার্ট টাইম জবের বাহিরে যেই আরবাইতটি রয়েছে হ্যান্ড ক্যাশ, সেটা না করাটাই ভালো। তবে যদি আপনি গোপনীয়তা রক্ষা করে একেবারেই সিক্রেটলি যদি এটা করতে পারেন, ইমিগ্রেশন কোনোভাবে না জানতে পারে, আপনি চাইলে কিন্তু করতে পারেন। তো এখানে আপনাদের উদ্দেশ্যে বলবো হচ্ছে আপনাদের থাকা খাওয়ার একটা খরচ, তারপর হচ্ছে ইউনিভার্সিটির একটা খরচ, এই খরচ সব কিছু করার পরে কিন্তু দেখা গেছে যে দেশে আপনি কিছু টাকা পাঠাতে পারবেন। সেটা কোনো মাসে 50,000 হতে পারে, কোনো মাসে 1 লাখ হতে পারে। কিন্তু দেখা যাবে কি 4-5-6 মাস পরে যখন আবার টিউশন ফি দেওয়ার সময় চলে আসবে, তখন দেখা গেছে কি যে আপনি যদি কিছু টাকা এখানে রেখে না দেন, তাহলে বাংলাদেশ থেকে আবার রিটার্ন সেই টাকাগুলি নিয়ে আসতে হবে। তবে আশা করা যায় যে জাপানের যারা স্টুডেন্ট ভিসায় এসেছে, তারা তাদের কাজকর্ম কোনো না কোনোভাবে করে এখানে নিজেদের পড়াশোনার খরচটা কোনো না কোনোভাবে ম্যানেজ করে নিতে পারে। তো এই ছিল হচ্ছে আজকে স্টুডেন্ট ভিসা এবং জব ভিসা যে টাকা ইনকামের যে বিষয়টা। তো আসলে যোগ্য ব্যক্তিরা পৃথিবীর যেই কোনো জায়গায় তাদের যোগ্যতার প্রমাণ এক না এক সময় তারা দেয় এবং দিতে তারা পারে। কিন্তু অযোগ্য ব্যক্তি যারা রয়েছে, অযোগ্য বলতে হচ্ছে এমন কিছু ব্যক্তি রয়েছে যারা অন্যকে ছোট করবে বা অন্যকে ডিমোটিভেট করবে বা অন্য কিছুই পারে না, সে নিজেই পারে, এমন মেন্টালিটির অনেক মানুষ কিন্তু আছে। তবে মাথায় রাখবেন একটা জিনিস, যে যেই আপনাকে মোটিভেটেড করুক অথবা ডিমোটিভেটেড করুক, আপনার ভবিষ্যৎটা কিন্তু আপনাকেই গড়তে হবে। কারণ জাপান হচ্ছে এমন একটা পৃথিবীতে দেশ, যে দেশটা তার শ্রমের সম্মানটা এত বেশি করে যে আপনি পরিশ্রম করুন, তারা আপনাকে সর্বোচ্চ পারিশ্রমিকটা দিবে এবং সর্বোচ্চ সম্মানটা আপনাকে দিবে। তাই যারা জব ভিসা এবং স্টুডেন্ট ভিসায় জাপানে এসেছেন বা আসতে চাচ্ছেন, তারা এটাই মাথা রেখে আসুন। আমার হিসেবে জাপানে আসার পূর্বে আপনি আপনার আশাটাকে একটু ছোট করে আসুন টাকার ব্যাপারে, কিন্তু জাপানে আপনি একটি বড় কেরিয়ার গড়বেন সেই স্বপ্নটা অনেক বড় করে আসুন। তাহলে দেখবেন কি ডে বাই ডে আপনি হতাশ হবেন না, কিন্তু দেখা গেছে যে একটা পর্যায়ে আপনি জাপানে খুব একটি ভালো পরিবেশ, সমাজ ব্যবস্থার মধ্যে নিজেকে খাপ খাইয়ে আপনার সুন্দর কেরিয়ারটি গড়তে পারবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই ছিল। ইনশাল্লাহ আবার অন্য কোনো টপিকস নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হব। আপনাদের যদি কোনো স্পেসিফিক কোনো বিষয়ের উপরে যদি জানার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই আমাকে বলবেন। আমি চেষ্টা করব আপনাদের আমার ক্ষুদ্র অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য। তো আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না, আপনাদের সকলের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি এবং আপনাদের সাথে থাকতে পারি। আসসালামু আলাইকুম সকলকে, ভালো থাকবেন সবাই।